সাথে আজকে আমার নির্ধারিত ক্লাস নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্রে আমরা আজকে আলোচনা করব মমতাদি। এটি একটি গল্প, ছোট গল্প বলতে পারি। তো এই মমতাদি গল্পটি লিখে মানিক বন্দ্যোপাধ্যায়, ওনার নাম শুনেছ, উনি একজন গুণী সাহিত্যিক বা গুণী লেখক। এই মানিক বন্দ্যোপাধ্যায় আসলে তার সাহিত্যিক ছদ্মনাম, কারণ আমরা জানি যে আগের দিনে সবাই ছদ্মনামে লিখতেন, বেশিরভাগ লেখকরা ছদ্মনামে লিখতেন। তো এই মানিক বন্দ্যোপাধ্যায় তার সাহিত্যিক ছদ্মনাম, তার প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। উনি জন্মগ্রহণ করেন 1908 সালে ভারতের বর্তমান যে বিহার, সেই বিহারের সাঁওতাল পরগনায় তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস, যেটাকে বাবার বাড়ি বলে, তো পৈতৃক নিবাস মানে তার বাবার বাড়ি হলো বিক্রমপুরের মালতিয়া গ্রাম, বিক্রমপুর অঞ্চলের মালতিয়া গ্রাম। তো তার যে শিক্ষা জীবন, আসলে তিনি শিক্ষা জীবন সমাপ্ত করতে পারেননি। তিনি 1926 সালে মেট্রিক পাস করেন মেদিনীপুর জেলা স্কুল থেকে। এরপরে উচ্চ মাধ্যমিক আইএসসি পাস করেন 1928 সালে, সেটা ওয়েস্টলিও মিশন কলেজ বাঁকুড়া থেকে। তারপরে তিনি বিএসসি অনার্স গণিতে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু সেই বিএসসি উনি কমপ্লিট করতে পারেননি, কারণ লেখালেখির প্রতি তার একটা যে ঝোঁক, লেখালেখির প্রতি যে তার একটা ভালোবাসা, সেই লেখাপড়া ছেড়ে দিতে হয়েছে এবং উনি লেখাপড়াটাকে সম্পূর্ণ করতে পারেননি। তো প্রথমেই ওনার লেখালেখির যে হাতে খড়ি যে শুরুটা, সেটা হয়েছিল বন্ধুদের সাথে বাজি রেখে উনি অতসীমানি নামক একটি গল্প বিচিত্রা পত্রিকায় লিখেছিলেন। তো সেই অতসীমানি গল্পটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হওয়ার পরেই তিনি যে একজন সাহিত্যিক এবং বড় মাপের সাহিত্যিক সেটা নির্ধারিত হয়ে যায়, এবং তারপরে আর তাকে কখনো পিছনে তাকাতে হয়নি। একদম একের পর এক সেই পাঠকপ্রিয় জনপ্রিয় সাহিত্য তিনি রচনা করে গেছেন, এবং মাত্র অল্প বয়সী তিনি তার সেই দিবারাত্রি কাব্যনামক গ্রন্থটি রচনা করেন। এটা মাত্র 21 বছর বয়সে, তো মাত্র 21 বছর বয়সে তিনি দিবারাত্রি কাব্যনামক গ্রন্থটি রচনা করেন। সেটা তখন বেশ পাঠকপ্রিয়তা পায় এবং এটার জন্য পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তিনি যে পদ্মা পুতুল নাচের নীতিকথা এগুলো লিখে তিনি কিন্তু বাংলা সাহিত্যের আসলে একটা বড় জায়গা দখল করে নিয়েছেন, কারণ তার পদ্মাবতীর মাঝি, পুতুল নাচের নীতিকথা এগুলো এখনো পাঠকপ্রিয়তার শীর্ষে আছে বলে আমরা ধরতে পারি। তো এছাড়াও তিনি আরো অনেক উল্লেখযোগ্য রচনা করেছেন। তিনি প্রায় 50টিরও অধিক উপন্যাস লিখেছেন, গল্প উপন্যাস। এর মধ্যে জননী, চিত্র, সহার্থলী, অহিংস, চতুষ্পদ ইত্যাদি ইত্যাদি। আর 1956 সালে এই দুই শিল্পী মৃত্যুবরণ করেন। তো এরপরে আমরা পাঠে চলে আসি, পাঠ বিশ্লেষণে চলে আসি। যে মমতাদি গল্পটি, এটা আমরা ক্লাসেও শেষ করেছি, যে মমতাদি গল্পটি আসলে একটি গৃহকর্মীর যে সাথে বাড়ির সেই কর্তাদের কর্তৃদের যে সম্পর্ক, বা গৃহকর্মীর সাথে ওই পরিবারের লোকজনের যে একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক, সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমি একটু পাঠ বিশ্লেষণে আসি। পাঠ বিশ্লেষণ দেখো, পাঠ বিশ্লেষণ। পাঠ বিশ্লেষণ, এখানে কিছু গুরুত্বপূর্ণ বাক্য আছে, যে বাক্যগুলো হয়তো তোমাদের বুঝতে সমস্যা হতে পারে,
আমি সেগুলো সহজ করে দিচ্ছি। যেমন প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে, প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। দেখো এই বাক্যটি তোমরা পাবে পাঠের মধ্যে, যে প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? শীতের সকালে লেখক স্কুলের পড়ার সময় যখন এই গৃহকর্মী মমতাদি এসে কাজের কথা বললেন, তো সে আসলে পেশাদারি কাজের মেয়ে নয়, সে তার আর্থিক সংকটের কারণে সে হয়তো বাহিরে পর্দা ছেড়ে কাজ করতে হয়েছে। তো সেজন্য সে যখন কাজ চাইতে এসেছে, তো তার মধ্যে যে জড়তা থাকার কথা ছিল, সেই জড়তাটা আসলে ছিল না। তবে বোঝা গিয়েছে যে তার মধ্যে সম্পদ ছিল, সে যে কাজ করবে, কাজ করার জন্য এসেছে, এই পরিচয়টা দিতে তার মধ্যে অনেক সম্পদ ছিল, কিন্তু সে প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। মানে সে যখন বুঝতে পেরেছে যে তার কাজ করতে হবে, আর্থিক সমস্যা সমাধানের জন্য বিকল্প কোনো পথ নাই, এই জন্য সে আর যে সামান্য সন্তুষ্টি থাকা দরকার ছিল, সেই সন্তুষ্টিও আর তার মধ্যে ছিল না। এরপর দেখো, ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া। ঈষৎ বিশীর্ণ মুখে, ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া, শ্রান্তি ছায়া। ঈষৎ বিশীর্ণ মুখে, ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া। ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া, এটা বলা হয়েছে মূলত যে এখানে মমতাদের যে দারিদ্র্যপীড়িত মানসিকতার ছবি ফুটে এসেছে সেটি। মানসিক কষ্টের ছাপ সাধারণত মুখে প্রতিফলিত হয়। মমতাদি একজন দারিদ্র্যপীড়িত নারী, তার স্বামী চাকরি বলে সাংসারিক কষ্টে মানুষের বাড়িতে রান্না বান্নার কাজ করতে এসেছেন। কারণ ব্যক্তিগত দুঃখ কষ্ট সেটা আসলে লুকিয়ে রাখা যায় না, সেই দুঃখ কষ্টগুলো ছাপটা তার মুখে স্পষ্ট দেখা যায়। তো ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া, মানে তার মুখে যে তার কষ্টের ছাপ, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং লেখকের মাও সেটা বুঝতে পেরেছিলেন। কারণ এই গল্পে যদি বলা আছে যে সেই মমতাদির স্বামী 4-5 দিনের চাকরি নেয়, আর সংসারে অভাব অনটন, তো সেই অভাব অনটনের যে একটি ছাপ সেটা তার মুখে স্পষ্ট বের পাওয়া গেছে। এজন্য বলা হয়েছে যে ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া। এরপর দেখো, কপালে একটি ক্ষত চিহ্ন আন্দাজে করা টিপের মতো। কপালে একটি ক্ষত চিহ্ন আন্দাজে করা টিপের মতো। আন্দাজে করা টিপের মতো। তো এখানে আন্দাজে করা টিপের মতো মেয়েরা সাধারণত যে কপালে টিপ পরে, আন্দাজে করা টিপের মতো। তো এখানে দেখো, কপালে আমরা মেয়েরা সাধারণত যে টিপ করে কপালে, তো আয়না ছাড়া যদি আন্দাজে টিপ করে তাহলে সেটা কিন্তু একদম মিডলে যায় না, একটু এপাশ ওপাশ হয়। তো এই মমতাদির কপালে একটি ক্ষত চিহ্ন আছে, সেটা হয়তো কপালের একদম মাঝ বরাবর নয়, একটু এপাশ ওপাশে, সেজন্য বলা হয়েছে। আর গৃহকর্মী হতে আসা মেয়েটির বয়স প্রায় 23 বছর হবে, যেটা গল্পে আমরা পাই। তো পরনে সেলাই করা ময়লা শাড়ি ছিল, যার লাল পাড়টি বিপন্ন হয়ে গেছে। ঘোমটাটা মেয়েটির মুখে গাঢ় শ্রান্তি অবসন্নতার ছায়া ছিল, চোখ দুটি স্থির অতন্ত্র।
তো তার কপালে যে আঘাত, সেটা আঘাতের যে চিহ্নটা ছিল সেটা হয়তো অনুমান করা হয়েছে এভাবে যে যদি আন্দাজে টিপ করে, তো আন্দাজে টিপ করলে সেটা যেমন একদম সোজা যায় না, একটু এপাশ ওপাশ হয়। তো লেখকের অনুমান যে সেরকমই আন্দাজে টিপ করলে যেরকম এপাশ ওপাশে যায়, একদম মিডলে হয় না, সেরকম জায়গায় তার একটি ক্ষত চিহ্ন ছিল। এরপর দেখো কৃতজ্ঞতায় দুচোখ সচল হয়ে উঠল। কৃতজ্ঞতায় দুচোখ সচল হয়ে উঠল। কৃতজ্ঞতায় দুচোখ সজল হয়ে উঠল। আসলে মানুষের চোখে পানি আসে দুটো কারণেই পানি আসতে পারে। মানুষ অধিক কষ্ট পেলেও পানি আসতে পারে, আবার অধিক আনন্দেও মানুষের চোখে পানি আসতে পারে। এটা মানুষের একটি সহজাত ধর্ম যে অতিরিক্ত খুশিতেও মানুষের চোখে যেমন পানি আসে, তেমনি অতিরিক্ত দুঃখেও মানুষের চোখে তেমনি পানি আসে। তো এখানে কৃতজ্ঞতায় দুচোখ সজল হয়ে উঠল মানে মমতাদি যে কৃতজ্ঞ হয়েছিল লেখকের মায়ের প্রতি বা লেখকের পরিবারের প্রতি, সেটি এখানে বোঝানো হয়েছে। কারণ মমতাদি যখন সেখানে কাজের জন্য যায় লেখকের বাসায়, তো সেখানে মমতাদি মনে মনে ভাবছিল যে হয়তো তার যে মাইনে, মানে তার মাসের যে বেতনটা কাজের বিনিময়, সেটা হয়তো 12 টাকা হতে পারে। তো এই 12 টাকার ধারণা ছিল মমতাদি যে 12 টাকার বেশি সাধারণত পাওয়া যাবে না। কিন্তু সেখানে যখন মমতাদি মাইনে বা তার মাসের বেতনটা ঠিক হলো 15 টাকা, তো এই যে তার চাওয়া পাওয়ার থেকেও আরো বেশি পেল, তার প্রত্যাশার চেয়ে অধিক পেল, এই কারণেই মূলত কৃতজ্ঞতায় তার দুচোখ সজল হয়ে উঠলো, অর্থাৎ দুচোখে পানি আসে। তো আমরা আগেই বলেছি যে মানুষ অতিরিক্ত আনন্দে বা অতিরিক্ত সুখেও যখন পানি আসে, হঠাৎ করে অনেক কিছু না পাওয়া জিনিসও যদি মানুষ পেয়ে যায়, তখন কিন্তু তার মনে বা তার চোখে যে পানি আসে, সেটাই বলতে এখানে লেখক বুঝাতে চেয়েছে। কারণ সে 12 টাকা আশা করেছিল, আর তার মাইনে ঠিক হলো 15 টাকা। এই যে বেশি ছিল তার প্রত্যাশার চেয়ে, এই কারণে মূলত তার চোখে জল আসলো। এরপর দেখো নীরবে নতমুখে কাজ করে গেল। নীরবে নতমুখে কাজ করে গেল। নীরবে নতমুখে কাজ করে গেল। রাব্বি, যদি ক্লাসটি স্পষ্ট দেখা, বোর্ডটা যদি এখন স্পষ্ট দেখা যায় তাহলে আমাকে একটু লিখে জানাও। এখন কি বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে? যদি দেখা যায় তাহলে লিখে জানাও যে হ্যাঁ বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে। আর তোমরা অবশ্যই শ্রেণী, রোল, নাম লিখে কমেন্টস করবে দ্রুত। তো দেখো নীরবে নতমুখে কাজ করে গেল। নীরবে নতমুখে মমতাদি প্রথম যেদিন কাজে আসলো সেই লেখকের বাড়িতে, তো লেখকের হয়তো ধারণা ছিল যে এই মমতাদি লেখককে অনেক স্নেহ করবে, আদর করবে, ভালোবাসবে। কারণ মমতাদি যে ছেলেমেয়েদেরকে আদর করতে পারে, সেরকম একটা অনুমান লেখকের মা বলেছিল। কারণ মমতাদি সেই মায়াবী চোখে এরকম কিছু ফুটে উঠেছে। কিন্তু যেদিন প্রথমে কাজে আসলো মমতাদি, সেদিন সে নীরবে নতমুখে শুধু কাজ করে গেল, কোনো নিজে কোনো কথা বললো না। যে কাজগুলো তাকে করতে বলা হলো সেই কাজগুলো করলো, আর যে কাজগুলো তাকে করতে বলা হয়নি নিজের বুদ্ধি খাটিয়ে সেই কাজগুলো মমতাদি করলো। কোনো কথা না চিত্তে সাথে কাজগুলো করতে থাকলো। তো সে যে নীরবে নতমুখে সে কাজ করে গেল, আপন করে নিল, মানুষের দিকে ফিরেও তাকালো না। কাজগুলোকে সে আপন করে নিল, মানুষের দিকে ফিরেও তাকায়নি। সে শুধু নীরবে নতমুখে
কাজ করেই গেল, অর্থাৎ অনর্থক সময় সে শুধু তার কাজটাকে আপন করে নিয়েছে, তার কাজই করে যাচ্ছে। এরপর দেখো যে সে যেন ছায়াময় মানবী, ছায়াময় ম্লানিমার ঐশ্বর্য মহীয়সী, সে যেন ছায়াময়ী মানবী, সে যেন ছায়াময়ী মানবী, ছায়াময়ী ম্লানিমার ঐশ্বর্য মহীয়সী, ছায়ার মতোই ম্লানিমা ঐশ্বর্যে মহীয়সী, সে যেন ছায়াময়ী মানবী, ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্যে মহীয়সী, ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্যে মহীয়সী। তো এটা দিয়ে মূলত বোঝাচ্ছে যে মমতাদি নিজের ব্যক্তিত্বকে সচেতনভাবে সবার কাছ থেকে আড়াল করে রাখলো। মমতার নিজের মধ্যেও হয়তো একটা দ্বন্দ্ব সংগ্রাম চলছে। সে ভদ্রঘরের মেয়ে, নিতান্ত বিপদে পড়ে গৃহকর্মী হিসেবে কাজ করতে এসেছে। প্রবল নিষ্ঠার সঙ্গে সে কাজ করে গেলেও নিজেকে একটুও প্রকাশ করেনি মমতা। সেজন্য ছায়াময় মানবী, অর্থাৎ তাকে শুধু দেখা যাচ্ছে, তার উপরেটা দেখা যাচ্ছে, তার ছায়াটা দেখা যাচ্ছে, কিন্তু তার ভিতরের যে অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ছায়ার মধ্যে ম্লান ঐশ্বর্যে সে মহীয়সী হয়ে উঠেছে। মমতা ধরা ছোঁয়ার অতীত শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার, নীরব ছায়ার অবমুখে নিজেকে ঢেকে রেখেছে। অর্থাৎ মমতাদি, আমরা জানি যে মমতাদি সে ভদ্র করে মেয়ে, সে আসলে পেশাদারী কাজের লোক নয়। এটাই তার কারণ হলো তার স্বামী চাকরি নেই 4 মাস ধরে, তো সেই কারণে অভাবে অনটনে পড়ে এই কাজ নিয়েছে। তো তার ভিতরে একটি দ্বন্দ্ব চলছে যে সে ভদ্র করে মেয়ে, অথচ তাকে আজকে কাজের মেয়ের মতো আরেক বাসায় কাজ করতে হয়েছে। তো সেই কারণে তার ভিতরে যে দ্বন্দ্ব চলছে সেটা কিন্তু সে বাহিরে একবার প্রকাশ করেননি, এবং তার যে এই কাজ করতে অনেক সংগ্রাম করতে হয়েছে মনের সাথে, যে অনেক অভাব অনটনে পড়ে তারপরে সে এই কাজে নেমেছে, এই বিষয়গুলো কিন্তু সে প্রকাশ করেনি। সে শুধু নীরবে কাজ করেই গিয়েছে, আর তার ভিতরের যে অন্তর্দ্বন্দ্বতা সেটা ভিতরেই রয়েছে। এই কারণেই বলা হয়েছে যে সে যেন ছায়াময়ী, মানবী, ছায়ার মতো ম্লানিমার ঐশ্বর্যে মহীয়সী, এটা তাকে বুঝিয়েছে। এরপরে তার চোখ দিয়ে দুঃখটা দুর্বোধ্য রহস্য টকটক করে ঝরে পড়ল। তার চোখ দিয়ে দুঃখটা দুর্বোধ্য, তার চোখ দিয়ে দুঃখটা দুর্বোধ্য রহস্য ঝরে পড়ল। পরে ঝরে পড়ল, টকটক করলো। তো এখানে দেখো খোকার মায়ের উদার মানসিকতা দেখে মমতাদির চোখ দিয়ে এরকম দুঃখটা পানি টকটক করলো। কারণ গল্পে তোমরা পড়লে তো দেখবা যে মমতাদি যখন লেখকের সাথে খুব আন্তরিকতার সাথে কথা বলছিল, এর মধ্যে যখন লেখকের মা এসে যায়, তো মমতাদির হয়তো ধারণা ছিল
যে সে বাড়ির মালিকের ছেলের সাথে খুব আন্তরিকতার সাথে কথা বলছে, কাজের মেয়ে হয়ে হয়তো লেখকের মা তাকে কিছু বলবে বা বকা দেবে বা এরকম কিছু করবে, কিন্তু লেখকের মা সেরকম কিছুই বলল না, বরং সে বিষয়টিকে খুব স্বাভাবিক করেই দেখলো এবং সে বলল কি, বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। অর্থাৎ যদি তুমি এই আমার ছেলেটিকে বেশি স্নেহ করো তাহলে সে তোমাকে জ্বালাতন করবে। তো এই এটা দিয়ে ভবিষ্যৎবাণী করে গেল। তো যেখানে মমতাদির ধারণা ছিল যে হয়তো লেখকের মা তাকে কোনো বকা দিতে পারে বা কোনো কথা বলতে পারে, তো সেখানে যখন লেখকের মা সেরকম কিছুই করলো না, বরং আর উল্টো মমতাদিকে সাপোর্ট করলো এই বিষয়টিকে, তখন সেই যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতার কারণে মমতাদির চোখ দিয়ে দুঃখটা দুর্বোধ্য রহস্য টপটপ করে ঝরে পড়লো, অর্থাৎ মমতাদির চোখে পানি আসলো। আমরা আগেও বলেছি যে মানুষ যখন হঠাৎ প্রত্যাশার অধিক কিছু পেয়ে যায়, সেটা হোক ভালো অথবা খারাপ, তখন কিন্তু পানি আসে। ঠিক সে কারণে মমতাদির চোখেও পানি আসলো। এজন্য বলা হয়েছে যে তার চোখ দিয়ে দুঃখটা দুর্বোধ্য রহস্য টপটপ করে ঝরে পড়লো। হয়তো যদি লেখকের মা মমতাদিকে কটু কথা বলতো তাহলে হয়তো তার চোখ থেকে পানি পড়তো না, চোখ হয়তো শুকনাই থাকতো, তবে তারপর থেকে মমতাদি আর কাজে আসতো না, সে 15 টাকার খাতিরেও না। কারণ লেখকের মা যদি মমতাদিকে কোনো কটু কথা বলতো তাহলে মমতাদির যে আত্মসম্মান, তার যে আত্মমর্যাদা, সেটা বিপন্ন করে তার ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তাহলে সে পরবর্তীতে আর কাজে আসতো না, সেটা 15 টাকার খাতিরেও নয়। কারণ আমরা জানি যে এখানে মমতাদি সে আসলে পেশাদারি কাজের মেয়ে নয়, সে বিপদে পড়ে, তার স্বামী নাই, তার স্বামী চাকরি নেয় 4 মাস, তো সেই অভাব অনাটনের কারণেই মূলত তিনি এই কাজে নেমেছেন, এই কারণে বলা হয়েছে। এরপরে দেখো যে কে যে ঠাট্টা করে এই জমালয়ের কর্তার নাম জীবনময় লেন লিখেছিল। কে যে ঠাট্টা করে এই জমালয়ের কর্তার নাম কে যে ঠাট্টা করে এই জমালয়ের কর্তার নাম জীবনময় লেন রেখেছিল। অর্থাৎ কে যে ঠাট্টা, এটা বলা হয়েছে এই কারণে কারণ জীবনময় লেন একটি সুন্দর নাম, তো জীবনময় লেন এত সুন্দর নাম সেই রোডে, অথচ সেই রোডে যখন লেখক গিয়েছিল সেই মমতাদির বাসায়, সেই মমতাদির বাসায় যাওয়ার সময় সেই জীবনময় লেনের যে অবস্থা ছিল, ভাঙা, উদ্ভট দুর্গন্ধ, চিপা গলি, তো সেখানে বিশ্রী অবস্থার কারণে মূলত লেখক বলছিল যে এই রোডের যে অবস্থা, এটা একদম জমালয়ের রোডের মতো, জমালয়ের রাস্তার মতো। তো হয়তো এই জমালয়ের রাস্তাটাকে কেউ ঠাট্টা করে জীবনময় লেন রেখেছিল। এটা নিয়ে মূলত সেই জীবনময় লেনের যে করুণ অবস্থা, বেহাল অবস্থা, সেটাকে প্রকাশ করার জন্যই লেখক বলছিলেন যে এই ঠাট্টা করে কেউ হয়তো এই জমালয়ের পথের নাম জীবনময় লেন রেখেছিল। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই পাঠ বিশ্লেষণে আশা করি তোমরা পুরো গল্পটা বুঝতে পেরেছো। এরপর দেখো শিক্ষণগত ক্লাস সৃজনশীল প্রশ্নের জন্য যে বিষয়গুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে সেই বিষয়গুলো দেখো। শিক্ষণগত এবং সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা এগুলো ভালো করে পড়বে, সৃজনশীল প্রশ্ন এগুলো কাজে লাগবে। যেমন মর্যাদা সম্পন্ন বাধ্য হয়,
মর্যাদা সম্পন্ন হয়েও কেন অনেকে অন্যের গৃহে কাজ, গৃহে মানে ঘরে কাজ হতে বাধ্য হয়, কাজ হতে বাধ্য হয়, তার কারণ জানতে পারা, তার কারণ জানতে পারবে। অর্থাৎ মর্যাদা সম্পন্ন মানুষ হয়েও অনেকেই কিন্তু অন্যের বাড়িতে বা অন্যের গৃহে কাজ দিতে বাধ্য হয়। কি কারণে সেটা আমরা এই মমতাদের চরিত্রটাকে যদি লক্ষ্য করি তাহলেই আমরা বুঝতে পারি যে মর্যাদা সম্পন্ন হওয়া সত্ত্বেও অনেকেই অন্যের বাড়িতে কাজ করে, অন্যের কাজ করে, সেটা কিন্তু আর্থিক অনটন। গৃহ পরিচারিকার প্রতি যথার্থ মর্যাদা ও সম্মান প্রদর্শন করবে। গৃহ পরিচারিকার প্রতি, গৃহ পরিচারিকার প্রতি, গৃহ পরিচারিকার প্রতি সম্মানিত বা মর্যাদা প্রদর্শন করবে, যথার্থ মর্যাদা সম্মান প্রদর্শন করবে। গৃহ পরিচারিকার প্রতি যথার্থ মর্যাদা সম্মান প্রদর্শন করবে, যথার্থ মর্যাদা সম্মান প্রদর্শন করবে। গৃহ পরিচারিকার প্রতি অর্থাৎ গৃহ পরিচারিকার কাজে যারা আসেন তারাও মানুষ, মানুষ হিসেবে তাদেরও সম্মান আত্মমর্যাদা আছে। এই জন্য তাদের সাথে আসলে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। বালক বালিকার মানবগত অন্তরে নিজ পরিবারের আপন মানুষ, বালক বালিকাদের নিজ পরিবারের আপন মানুষ, বালক বালিকাদের অন্য মানুষকে নিজ পরিবারে তথা আপন করে নেয়ার উজ্জ্বল দৃষ্টান্ত। অর্থাৎ বালক বালিকাদের যে অন্য মানুষকে নিজ পরিবারে তথা আপন করে নেওয়ার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, সেটাও আমরা এখান থেকে পাবো। কারণ বালক বালিকারা সাধারণত সবাইকে আপন করে নিতে চায় বা আপন ভাবে, তো এই জন্য তারা অন্য মানুষকে নিজের পরিবারের মতো আপন করতে চায়। এটা তাদের একটি সহজাত ধর্ম। গৃহপতিদের দায়িত্ব, সচেতনতা, আন্তরিকতা, ত্যাগের বিষয়টি উপলব্ধি করতে পারবে গৃহপতিদের। এরপর দেখো গৃহপতিদের দায়িত্ব, সচেতনতা, গৃহকর্মীদের দায়িত্ব, সচেতনতা, আন্তরিকতা ও ত্যাগের বিষয়টি উপলব্ধি করতে পারবে।
ও ত্যাগে বিষয় উপলব্ধি করতে করতে পারবে। তো দেখো এগুলো ছিল আমাদের শিক্ষণফল। তো এইগুলোর মধ্যে কিন্তু সৃজনশীল প্রশ্ন নিহিত থাকবে, এর মধ্যে থেকে তোমরা সৃজনশীল প্রশ্নের জন্য প্রস্তুতি নেবে। অর্থাৎ এখানে আমরা কিছু বিষয় শিখতে পেরেছি, সেটা হলো এই টোটাল শিক্ষণফলের উপর থেকে আমরা যে মূল বিষয়গুলো শিখলাম সেটা হলো গৃহকর্মীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, গৃহকর্মী অমানবিক আচরণের স্বরূপ, কর্তব্য কাজে দায়িত্বশীলতা, নারীর দায়িত্বশীলতা ও পরকে আপন করে নেওয়ার গুণ, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকগুলো সাজানো হয়। তো তোমরা অবশ্যই এই বিষয়গুলো মনোযোগ সহকারে পড়বে, গুরুত্ব দিয়ে পড়বে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনা ছিল মমতা দি। আমাদের আলোচনা এখানে শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় অবশ্যই ভালো করে পড়বে। আর তোমাদের বাড়ির কাজ হলো এই মমতাদি পুরো গল্পটি পড়ে এর মূল ভাবটি বোঝা এবং এখানে যে মূল পয়েন্টগুলো আমরা ফাইন্ড আউট করেছি সেগুলো সম্পর্কে অনুধাবন করা। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।